বিক্ষোভ সমালোচনার মুখে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। বাতিল হয়েছে বিমানবন্দরের সব ফ্লাইট। মোদীর বাসভবনে হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেয়া হয়েছে। পুনে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রদের ঠেকানো যাচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনীও দিশেহারা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন একের পর এক রাজনৈতিক ভূমিধস ঘটছে। এবার সেই একই স্রোত গিয়ে আছড়ে পড়েছে ভারতের মাটিতে। অনেকে বলছেন দক্ষিণ এশিয়ায় শুরু হওয়া এই রাজনৈতিক ডমিনো এফেক্টের পরবর্তী অধ্যায় হয়তো ভারতের হাত ধরেই লেখা হচ্ছে। মিত্র শেখ হাসিনার মতো অবস্থা আজ নরেন্দ্র মোদীর। তবে কি মোদীর পতন ঘনিয়ে এসেছে? সাম্প্রতিক নিউজের শিরোনামগুলোর দিকে চোখ বোলালেই যে কারণেই মনে হবে মোদীর পতন এবার সন্নিকটে। কারণ এবার মোদীর বিরুদ্ধে রাস্তায় নেমেছে তারই দেশের জনগণ, আর তাদের মধ্যে হিন্দুদের সংখ্যাই বেশি। নেপালের ছাত্র আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারতীয় বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন, যার ফলে বিপাকে পড়েছে মোদী সরকার। বিহারের পর আসাম, ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ। নরেন্দ্র মোদী দলদাস হয়ে গেছে, পুরো দালাল। এটা স্পষ্ট যে বিজেপি এখন যথেষ্ট ব্যাকফুটে আছে, বিজেপি ভয় পেয়েছে। জব জব মোদি ডরতা হ্যায় পুলিশ কো আগে করতে। তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষব্যাপী আন্দোলন চলছে। মোদী সরকার বুঝতে পেরেছে যে এই জারিজুরি আর খাটবে না, ওনার তো ইস্তফা দেওয়া উচিত। এতদিন বলতাম চৌকিদার চোরে, এখন বলছি চোর মোদি গদ্দি। যে নিজেই কিনা বোর্ড চোর, গদি চোর এবং দাঙ্গাবাজ, তাহলে সে তো গদি চোর, বোর্ড চোর ও দাঙ্গাবাজকেই সামর্থ্য করবে। কথায় বলে না যে চোরকে চোরই চেনে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিভিন্ন রকমের সহযোগিতা ও সাপোর্ট করে এসেছে। আর সেই সাপোর্টেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশে বসে বিভিন্ন রকমের দাঙ্গা সৃষ্টি করেছেন এবং এদেশের ইসলামী আন্দোলন দলকে জঙ্গি দল বলে আখ্যায়িত করেছে। সত্যি কথা বলতে অন্যের জন্য যে কূপ খুঁড়বে সেই কূপে তার নিজেরই পড়তে হবে। যেই কারণেই ফ্যাসিস্ট শেখ হাসিনার যেইভাবে পতন হয়েছিল সেই একইভাবে ভারতের নরেন্দ্র মোদীর পতন ঘটতে চলেছে। তার কারণ ভারতের জনগণ ইতিমধ্যেই ভারতের নরেন্দ্র মোদীর উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং ভারতের বাসভবনের উপর ইতিমধ্যেই হামলা চালিয়েছে। আর যেই কারণে নরেন্দ্র মোদীর ইতিমধ্যেই পতন ঘটতে চলেছে সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে ভারতের নরেন্দ্র মোদীর ইতিমধ্যেই পতন ঘটতে চলেছে এবং বাসভবনে হামলা চালিয়েছে ভারতের জনগণ। এর পূর্বে একটু দেখব যে ভারতের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জনগণ কি অভিযোগ তুলছেন এবং তারা ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছেন। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মোদী সরকার সাধারণ মানুষকে ভয় খাচ্ছে, প্লাস ইন্ডিয়া জোটকে ভয় খাচ্ছে। জানে আমি চুরি করে গদিতে বসেছি, কারণ এই চোরই হয়, ভোট চুরি করেছে। যেইভাবে গদিতে এসেছে অন্যায়ভাবে এসেছে, যারা অন্যায় করে তারা নিজেরা মন থেকেই আতঙ্ক থাকে, সেই আতঙ্কে তারা ভুগছে। এবার তাদের যেতে হবে। মোদী সরকার যেভাবে চলছে, যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা, একজন ভীতু প্রধানমন্ত্রী যে সবটাইতে অন্যায় কাজ করে যাচ্ছে, তার তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। কারণ সে তো সত্যতার পথে নেই, সে তো কনস্টিটিউশনের পথে নেই। কনস্টিটিউশনকে অবমাননা করে কনস্টিটিউশনের এগেনস্টে গিয়ে উনি সমস্ত কাজ করছেন, যার জন্য আজকে রাহুল গান্ধীজি বা কংগ্রেস যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপকে উনি ডিনাই করতে পারছেন না। মোদী সরকার কোথায়? মোদী সরকার তো নেই, এনডিএ সরকার। হ্যাঁ, যে কিনা এমন একটা সরকার যে নিজের কোনো ক্যাপাসিটি নেই, অ্যাবিলিটি নেই, নিজে কিছু করতে পারেন না। ইন্ডিয়া জোট মোদী বিরোধী যারা, তারা সবাই আমরা একটা লড়াই, এখন আমাদের বাঁচার লড়াই, গণতন্ত্রের লড়াই। যত দিন যাচ্ছে তত একের পর এক জুমলাবাজিটা সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী দলদাস হয়ে গেছে, পুরো দালাল, প্রশাসন দালাল, আপনি ইলেকশন কমিশন দালাল। আপনি দেখুন যে প্রশাসনকে যখন তখন আগে করে দিচ্ছে। আমরা তো বলছি জব জব মোদি ডরতা হ্যায় পুলিশ কো আগে করতে। এখন তো উচিত মোদির, রাহুল গান্ধী যা প্রেস কনফারেন্স করে সারা ভারতবাসীকে দেখিয়ে দিয়েছে, ওনার তো ইস্তফা দেওয়া উচিত। সারা ভারতবর্ষের মানুষের সামনে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে যে এরা
ভোট চুরি করে জিতেছে। তার ফলে আজকে সমগ্র ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি যারা আছে, সমগ্র মানুষ আজকে উত্তাল হয়ে উঠেছে। মানুষের গণতন্ত্র অধিকারকে মার্ডার করেছে এরা। আজ গণতন্ত্র আজকে হত্যা হয়েছে। তা আজকে মোদি 2024-এ যে বসেছে, টোটাল আজকে ওটা 4G ভোটে আজকে জিতে বসেছে আজকে। তো আজকে রাহুল গান্ধী সেটা প্রমাণ করে দিয়েছে। আগামী দিনে আমাদের আন্দোলনের ধারা অব্যাহত থাকবে। এই যে ভোট চোরি, এতদিন বলতাম চৌকিদার চোরে, এখন বলছি চোর মোদি গদ্দি চোর, কারণ আপনি ভোটটা চুরি করছেন। আমরা চুরির এগেনস্টে। আমাদের নেতা রাহুল গান্ধী আজকে থেকে না, বহু যুগ ধরে বলছে যে ইভিএমে গন্ডগোল চলছে। এবার একদম তথ্য প্রমাণ সহকারে যে ভোট চুরি হচ্ছে, যে দেখুন ভোটটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা কোনো বিজেপি কংগ্রেসের লড়াই হচ্ছে না। কোথাও দেখা যাচ্ছে একই ভোটার, একই নাম, একই ছবি, হ্যাঁ, বাবার নাম ABCDEFG, এগুলোকে হাতিয়ার করছে মোদি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন একের পর এক রাজনৈতিক ভূমিধস ঘটছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষের পতন, বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো এবং নেপালে কেপি শর্মা ওলির বিদায় ঘটেছে গণ আন্দোলনের মুখে। এবার সেই একই স্রোত গিয়ে আছড়ে পড়েছে ভারতের মাটিতে। অনেকে বলছেন দক্ষিণ এশিয়ায় শুরু হওয়া এই রাজনৈতিক ডমিনো এফেক্টের পরবর্তী অধ্যায় হয়তো ভারতের হাত ধরেই লেখা হচ্ছে। গত 9 সেপ্টেম্বর সকাল থেকে বিহারের রাজধানী পাটনা কার্যত পরিণত হয় বিক্ষোভের শহরে। প্রায় 3000 চাকরি প্রত্যাশী তরুণ জড়ো হন পাটনা কলেজ প্রাঙ্গণে। সেখান থেকে তারা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করলে একে একে কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে। তাদের অভিযোগ, শিক্ষক নিয়োগে শূন্যপদ ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হয়েছে। এতে শুধু হাজার হাজার তরুণের কর্মসংস্থানের স্বপ্ন ভেঙে পড়ছে না, শিক্ষা খাতও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। पुलिस प्रशासन या नरेंद्र मोदी जी, अगर आपको हमसे दोबारा वोट चाहिए। এমন পরিস্থিতিতে মোদি প্রশাসন এক অস্বস্তিকর অবস্থায় পড়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি ভেতরেও জমে উঠেছে ক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে বিরোধী কণ্ঠ দমন আর জন অসন্তোষকে অবহেলা করার ফলেই আজ রাজপথে এই বিস্ফোরণ। এমনকি সেনাবাহিনীর ভেতরেও খুব জমে ওঠার গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। প্রেক্ষাপটটি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে। 2022 সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক ধসে রাজাপক্ষ পরিবারকে ক্ষমতা ছাড়তে হয়। 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঝড়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন। আর 2025 সালে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত ঘিরে তরুণদের বিক্ষোভে শেষ পর্যন্ত কেপি শর্মা ওলির পতন ডেকে আনে। এখন ভারতের রাজপথেও একই চিত্র দেখা যাচ্ছে। চাকরিহীন তরুণদের আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিহারের বাইরে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশেও এর স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। রাজনৈতিক মহলে তাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের মতো ভারতের নেতৃত্বেও কি এবার আসতে যাচ্ছে বড় কোনো পরিবর্তন? দক্ষিণ এশিয়ার এই রাজনৈতিক ডোমিনো ইফেক্ট এখন ভারতের দরজায় কড়া নাড়ছে। যখন নেপালের তরুণদের বিক্ষোভে হিমালয় কাঁপছিল, ঠিক সেই মুহূর্তে ভারতের বিহার রাজ্যে জ্বলে উঠেছে প্রতিবাদের আগুন। হাজার হাজার চাকরিপ্রার্থী তরুণ শিক্ষক নিয়োগে বঞ্চনার অভিযোগে রাজপথ প্রকম্পিত করে তুলেছেন। আর এই ঘটনাই মোদী সরকারের কপালে ফেলে দিয়েছে গভীর চিন্তার ভাঁজ। বিহারের রাজধানী পাটনার রাজপথ যেন পরিণত হয়েছে এক জনসমুদ্রে। শিক্ষক নিয়োগের চতুর্থ দফার পরীক্ষা অর্থাৎ টিআরই 4কে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত। রাজ্যের হাজার হাজার তরুণ যারা দিনের পর দিন এক বুক আশা নিয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, সরকারের এক সিদ্ধান্তে তাদের স্বপ্ন যেন এক মুহূর্তে চুরমার হয়ে গেছে। তাদের অভিযোগ, সরকার তাদের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা করেছে। ঘটনার গভীরে গেলে দেখা যায়, বিহার সরকার কথা দিয়েছিল 15ই সেপ্টেম্বরের মধ্যে প্রায় 1,20,000 শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই আশায় বুক বেঁধেছিলেন রাজ্যের লক্ষ লক্ষ বেকার তরুণ তরুণী। কিন্তু গত 5ই সেপ্টেম্বর রাজ্যের শিক্ষামন্ত্রী সুনীল কুমার এক ঘোষণায় জানান, নিয়োগ দেওয়া হবে মাত্র 26,000-এর বেশি কিছু পদে। আকাশ থেকে পড়ার মতো এই ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ে চাকরি প্রার্থীরা। গত 9ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায়
3000-এরও বেশি বিক্ষুব্ধ তরুণ পাটনা কলেজ চত্বরে জমায়েত হতে শুরু করেন। সেখান থেকে তাদের লক্ষ্য ছিল একটাই, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবন। দেখতে দেখতে সেই মিছিল ছড়িয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্রগুলোতে। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান থেকে শুরু করে ডাকবাংলো স্কোয়ার পর্যন্ত পুরো এলাকা কার্যত অচল হয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। কিন্তু নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এই তরুণদের কাছে এই সাময়িক ভোগান্তি ছিল তুচ্ছ। তাদের চোখে মুখে ছিল বঞ্চনার ছাপ, আর কণ্ঠে ছিল প্রতিবাদের গর্জন। এই আন্দোলনের পেছনে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের এক স্পষ্ট চিত্র ফুটে উঠেছে। ছাত্রনেতা দিলীপ কুমারের মতো আন্দোলনকারীরা অভিযোগ তুলেছেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বিহারের তরুণদের সাথে প্রতারণা করেছে। তার ভাষ্যমতে, বিহারে যখন ডোমিসাইল নীতি অর্থাৎ শুধুমাত্র রাজ্যের বাসিন্দাদের চাকরির সুযোগ দেওয়ার নিয়ম চালু ছিল না, তখন বাইরের রাজ্যের প্রার্থীদের আকৃষ্ট করতে শূন্য পদের সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল। তখন বলা হচ্ছিল 50,000, কখনো 80,000, এমনকি 1,20,000 পদের কথা। কিন্তু যেই মুহূর্তে শুধুমাত্র বিহারের প্রার্থীদের জন্য চাকরি সংস্করণের নতুন নীতি কার্যকর হলো, ঠিক তখনই সেই পদের সংখ্যা কমিয়ে মাত্র 27,910-এ নামিয়ে আনা হলো। দিলীপ কুমারের কথায় এটি বিহারের তরুণদের সাথে হওয়া এক নির্লজ্জ বিশ্বাসঘাতকতা। আন্দোলনকারীদের অভিযোগ, শুধু শিক্ষামন্ত্রী নন, খোদ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী একাধিকবার জনসভা থেকে 1,20,000 শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন সেই প্রতিশ্রুতি বাতাসে মিলিয়ে গেছে। সরকারের এই দ্বিচারিতায় তরুণ সমাজের মধ্যে তীব্র আস্থাহীনতা তৈরি হয়েছে। রাজপথে দাঁড়ানো এক তরুণের কণ্ঠে শোনা গেল হতাশার সুর। সরকার আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে, আমাদের স্বপ্নগুলোকে এক ঘোষণায় হত্যা করা হয়েছে। বিহারের এই ছাত্র আন্দোলনকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে হয়তো ভুল হবে, কারণ এর শেকড় আরও গভীরে প্রথিত। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় স্তরেও নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বেকারত্ব বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে ব্যর্থতার অভিযোগ উঠছে। অগ্নিবীর প্রকল্পের মতো একাধিক সিদ্ধান্ত তরুণদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। এর মধ্যে বিহারের এই ঘটনা যেন আগুনে ঘি ঢেলেছে। শুধু তাই নয়, মোদী সরকারের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নীতি নিয়েও নানা প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কে যে টানাপোড়েন চলছে তার গোপন নেই। এর মধ্যে দেশের ভেতরে যদি তরুণ সমাজের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পায়, তবে তা সরকারের জন্য এক অশনি সংকেত। এমনকি কোনো কোনো মহল থেকে এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে দীর্ঘদিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শকরা, এরকম নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।